শুরু হচ্ছে নবম জাতীয় সংসদের 12তম অধিবেশন, চলবে 8ই মার্চ পর্যন্ত। $719 কোটি টাকা ব্যয়ে 1006টি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আঞ্চলিক পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ ও নেপালের মধ্যে যৌথ পর্যটন প্যাকেজ চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরব লীগ পর্যবেক্ষক মিশনের মেয়াদ আরও 1 মাস বাড়াতে সম্মত হয়েছে সিরিয়া। এবং বিজেএমসিকে 3-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সকালের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসানুল করিম। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ বিকেলে শুরু হবে। এটি হবে শীতকালীন ও নতুন বছরের প্রথম অধিবেশন। গত 28 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এ অধিবেশন আহ্বান করেন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী অধিবেশনের শুরুর দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সংসদে ভাষণ দেবেন। এই অধিবেশনের মাধ্যমে নবম জাতীয় সংসদের 4 বছরে পদার্পণ হবে। এদিকে নবম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির 16তম সভা গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট সভায় সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত হয় চলতি অধিবেশন 8ই মার্চ পর্যন্ত চলবে এবং প্রতি কার্য দিবস বিকেল 4:15 শুরু হয়ে 8:30 পর্যন্ত চলবে। প্রয়োজনে এর সময়সীমা বাড়ানো ও কমানোর ব্যাপারে স্পিকারকে দায়িত্ব প্রদান করা হয়। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় জাতীয় সংসদে ভাষণ প্রদান করবেন। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হবে 40 ঘণ্টা। কমিটির সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির সদস্য হোসেন মোহাম্মদ এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মোহাম্মদ আব্দুল শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী, রাশেদ খান মেনন এবং আব্দুল মতিন খসরু সভায় অংশ নেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন। 719 কোটি টাকা ব্যয় সংবলিত 1006টি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের গ্রাম পর্যায়ে নির্ভরযোগ্য ও সহজলভ্য তথ্য যোগাযোগ ও প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারিত হবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় গতকাল প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প নামে 541 কোটি টাকার অন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পোস্ট অফিসগুলোকে উন্নত প্রযুক্তি, তথ্য ভান্ডার এবং ডিজিটাল ফটো স্টুডিওতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে গ্রামীণ জনসাধারণকে ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা প্রদান করা হবে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকার জানান, সভায় সর্বমোট 1807 কোটি টাকা ব্যয় সংবলিত 6টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে 1589 কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং 218 কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। আঞ্চলিক পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ ও নেপালের মধ্যে যৌথ পর্যটন প্যাকেজ চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সবসময় এই অঞ্চলের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন, বাণিজ্য, যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারিত করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি নেপালকে ট্রানজিট সুবিধা দিতে তাঁর সরকারের প্রস্তুতের কথা উল্লেখ করে বলেন, নেপাল ও ভুটানকে রেল ট্রানজিট দিতে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 2010 সালে তাঁর দিল্লি সফরকালে ভারতের সঙ্গে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া স্বাক্ষরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতে নেপালের পণ্যবাহী পরিবহন 0 পয়েন্ট থেকে 200 মিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, 2012 সালের মধ্যে বিরল রাধিকাপুর রেলপথ মাল্টি গেজে রূপান্তরিত হলে বাংলাদেশ, নেপাল ও তৃতীয় দেশের মধ্যে বাণিজ্য জোরদার হবে। তিনি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
নেপালের রাষ্ট্রদূত গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 15তম সাক্ষী মোহাম্মদ সুলাইমান হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল জবানবন্দি পেশ করেছেন। মুক্তিযুদ্ধের পর সাঈদী যশোরের বাঘারপাড়া এলাকার রওশন আলীর বাড়িতে আশ্রয় নেন বলে তিনি তার জবানবন্দিতে জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করার পর সাঈদীর আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। ট্রাইব্যুনালের কার্যক্রম আজ সকালে আবার শুরু হবে। প্রায় 2 মাস পর চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র আটক মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল 1 এর বিচারক এস.এম. মুজিবুর রহমানের আদালতে আসামিদের উপস্থিতিতে গতকাল সাক্ষ্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের তৎকালীন সহকারী কমিশনার মাহমুদুর রহমান। রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলীর উদ্ধৃতি দিয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, সাক্ষী মাহমুদুর রহমান আদালতে বলেছেন, অস্ত্র খালাসের সময় সিইউএফএল জেটি থেকে উলফার 5 সদস্যকে আটক করা হলেও তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাপে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎকালীন ডিসি নর্থ আব্দুল্লাহিল বাকি উলফা সদস্যদের ছেড়ে দিতে বাধ্য হন। এর আগে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কারাগারে আটক 11 আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত আজ সকাল 10টায় আবারও বসবে। রাঙ্গামাটিতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম গতকাল ঢাকার একটি হোটেলে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন বিষয়ক এক সেমিনারে একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড মশিউর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম এবং শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য রাখেন। এইচ.টি. ইমাম বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। রাঙ্গামাটিতে প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা পার্বত্য অঞ্চলের উন্নয়নে বেসরকারি সংস্থা সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক ও ঔষধের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি টেক্সটাইল মিলের উৎপাদিত কাপড় ও নতুন ডিজাইনের বেডশিট বাজারজাতকরণ ও রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় মিলটির চেয়ারম্যান মোহাম্মদ হারুন আর রশিদ উপস্থিত ছিলেন। মানসম্মত পণ্য উৎপাদন এবং বিদেশে এর চাহিদা আরো বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে তথ্যমন্ত্রী বলেন, গ্যাস বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি করে শিল্পের উৎকর্ষ সাধনে কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হলে 2015 সাল নাগাদ দেশ 8% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। একই সাথে দারিদ্র্যের হার 22% নেমে আসবে। বিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন উন্নয়ন বিশ্লেষকরা। প্রথাগত বিনিয়োগধর্মী উন্নয়ন পরিকল্পনার পরিবর্তে এবারকার পঞ্চবার্ষিক পরিকল্পনাকে নির্দেশনামূলক বলেও তারা মন্তব্য করেন। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার নানা দিক নিয়ে দেখুন সুজন হালদারের বিশেষ প্রতিবেদন। পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে 1973 সাল থেকে 2002 সাল পর্যন্ত দেশে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এর প্রতিটি পরিকল্পনাই ছিল বিনিয়োগধর্মী। বর্তমান মহাজোট সরকার দিন বদলের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এ ধারণার পরিবর্তে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় খাত ভিত্তিক দিক নির্দেশনা এবং কৌশল নির্ধারণ করে। গুরুত্ব দেয় উচ্চতর প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্য নিরসনের উপর। একই সাথে জোর দেয় অধিক কর্মসংস্থান সৃষ্টির উপর। 5 বছরে 1,04,00,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এই 5 বছরে 92 লক্ষ নতুন কর্মবাজারে প্রবেশ করবে। তো সেদিক থেকে যা প্রয়োজন তার চেয়ে বেশি আমরা পরিকল্পনা করেছি এবং পরিকল্পনা বাস্তবায়নটাকে এবার গুরুত্ব দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয় সুনির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, চ্যালেঞ্জ, অগ্রাধিকার, টার্গেট, নীতি এবং কৌশল। সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয় লক্ষ্যের বিপরীতে। আগের যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো একটা বৃহত্তর বড় কিছু ফিলোসফি, দর্শনগত দিক ব্যবহার করা হয়েছে, কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম টার্গেট গুলো সবসময় অর্জিত হয়নি। সেই ক্ষেত্রে এবারের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে টার্গেট গুলো খুব স্পেসিফিক, যে আমি কত কর্মসংস্থান চাই, আমি শিক্ষার হার কিরকম চাই, আমি সেই হারটা অর্জনের জন্য কোন
পথে আমি যেতে চাই। তার সাথে যোগ হয়েছে যে সরকারের যে নির্বাচনী ইশতেহার প্লাস রূপকল্প ভিশন 2021 যেটা আমাদের দেশের আয়ের একটি বড় উৎস হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ। আমরা বর্তমানে 5% দক্ষ লোক বাইরে পাঠাতে পারছি, কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকার টার্গেট নিয়েছেন যে 50% লোককে দক্ষ করেই বিদেশে পাঠানো হবে। তাহলে আমাদের রেমিটেন্স অনেক বেড়ে যাবে। 2015 সালের মধ্যে 8% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে গুরুত্ব দেওয়া হয় সরকারি বেসরকারি বিনিয়োগ, শিল্প বিকাশ, খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদনশীলতা, সুশাসন এবং জনসেবার মান বাড়ানোর উপর। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাতে কিন্তু টার্গেট নেওয়া হয়েছে যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক খাতগুলোতে যেন দরিদ্র জনগোষ্ঠীর অধিকার এবং অংশগ্রহণ নিশ্চিত হয়। সেইভাবে টার্গেট করে যে কোথায় কোথায় দুর্বলতা আছে সে তাদের কাছে কি করে এই সেবাগুলো পৌঁছানো যায়। পূর্বে সাধারণত সরকারি ব্যয় পরিবীক্ষণ করা হতো এবং অর্থ ব্যয় সংক্রান্ত লক্ষ্য অর্জনই ছিল পরিবীক্ষণের মানদণ্ড। বর্তমান পরিকল্পনায় ফলাফল ভিত্তিক পরিবীক্ষণ এবং মূল্যায়নের সুযোগ রয়েছে। পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, কোথায় কোথায় ঘাটতি, সেটিও কিন্তু এখন মূল্যায়ন করছি। প্রতিটি মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেয়া আছে যে আমাদের এই 5 বছরে আমাদের কি অর্জন করতে হবে। পরিকল্পনা